দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, আলোচনা বস্তুনিষ্ঠ এবং যুক্তিগ্রাহ্য মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার অনুরোধ থাকলো। আমার প্রথমত ইউনূসের এই আদম ব্যাপারী গ্যাং বা এনজিও গ্রামের দোকানদারের গ্যাংয়ের যত চুক্তি কোন সরকার সেটা মানতে বাধ্য নয়, কারণ এই চুক্তিগুলোই ছিল অবৈধ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এটা অবৈধ। কারণ ডক্টর ইউনূসে ধরে নিলাম, ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট একটা কিছু ধরে নিলাম, তার দায়িত্ব তো চুক্তি করে না। তিনি বাংলাদেশের যারা সরকারি কর্মচারী কর্মকর্তা তাদের বেতন বাড়াইতে গেলে বলেন ওটা তো আমার দায়িত্ব না, তো তার দায়িত্ব বুঝি চুক্তি করা বিদেশের সাথে? নিশ্চয়ই এটা চুক্তি। এটা তো রাজনীতিতে যার সরা জ্ঞান আছে সেও তো জানে ডক্টর ইউনূসের কোনো আন্তর্জাতিক চুক্তি করার যোগ্যতা নেই। যদি ওই চুক্তি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংসদ পাশ না করে, কারো ক্ষমতাই নাই ওটাকে বাস্তবায়ন করার, বরং এটা প্রত্যাখ্যান করলেই বরং বিএনপির রাজনৈতিক প্রজ্ঞার প্রমাণ হবে। আর আপনি যেটা বলেন যে এটা করতে পারবে কিনা বিএনপির এটা মেরুদণ্ড কতটুকু শক্ত তার উপর নির্ভর করে। আমরা দেখেছি আমার ভাবির পোলাদের ভেস্কি দেখলেও বিএনপি নেতারা ভয় পাইতো, তাদের বিরুদ্ধে কথা বলতে পারতো না। আমরা দেখেছি চরমনায়ের পীরের ভেস্কিতেও বিএনপি কথা বলতে ভয় পাইতো, কথা উত্তর দিত না। সুতরাং ট্রাম্পের ভাষায়, ট্রাম্পের সিটিতে তো ভয় পাবেই। তবে ট্রাম্প একজন বেনিয়া, তিনি একজন ব্যবসায়ী, তাকে আমরা যত উন্মাদি বলি তিনি কিন্তু জাতে মাতাল তালে ঠিক। আমরা ট্রাম্পকে যতই আমাদের ভাষায় বা অন্য দেশের জন্য তিনি নিন্দনীয় হতে পারেন, অন্য দেশের জন্য বিপজ্জনক হতে পারেন, তিনি কিন্তু দেখেন আপনি, তাকে আমরা উন্মাদ বলি, সমালোচনা করি, তিনি কিন্তু তার নিজের দেশের স্বার্থ রক্ষার্থে তিনি কিন্তু সব করে যাচ্ছেন। এই চুক্তি বৈধ হোক অবৈধ হোক, আবার দেখেন তার গ্রামে সেটা মনে করিয়ে দিচ্ছে আবার। আর এতে বোঝা যায় যে রজার রহমানকে যে তারাই বসিয়েছে তার প্রমাণ হলো যে আবার সিটিতে বারবার ব্যবসায়ীর কথা মনে করে দেওয়া। যে তারেক রহমান আমার ভাবির পোলা এনসিপি গ্যাং বৈষম্য বিরোধী চরমনায়ের পীর দেখে ভয় পায়, তিনি তারেক রহমান যে বা বিএনপি যে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মহাপরাক্রমশালী দেশের এবং পরাশক্তি, তার বিরুদ্ধে যেতে পারবেন বলে আমার মনে হয় না। তবে তার বিরুদ্ধে যাওয়া উচিত, কারণ বাংলাদেশের জনগণ এই চুক্তিকে সমর্থন করে না। আর এই গোপন চুক্তির কোনো বৈধতা নেই, কারণ আপনি স্বাধীন বাংলাদেশে আপনি চুক্তি করবেন, কাউকে জানাবেন না, আর চুক্তি করলে সেটা সংসদে আলোচনা হবে না, এটা হতে পারে না, এটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া উচিত না। যদি বিএনপি এটা মেনে নেয় এগুলো, তাহলে বিএনপির নত জানু পররাষ্ট্রনীতি। আর পররাষ্ট্রনীতির কথা কি বলবো, খোদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যাকে নিয়োগ দিয়েছেন তাকে নিয়েই তো কত বিতর্ক, তার নাগরিকত্ব আছে কিনা, তার নৈতিক চরিত্র ঠিক নাই, তাকে নিয়ে এত বিতর্ক, তার নাম নিয়ে বিতর্ক। তাকে যেহেতু নিয়োগ দিয়েছে, বোঝা যাচ্ছে যে বিএনপি এটা করতে বাধ্য হবে। তবে এটা বিএনপি যদি না করে, তাহলেই বরং বিএনপির গ্রহণযোগ্যতা দেশে এবং আন্তর্জাতিকভাবে এই সরকারকে মানুষ শক্তিশালী মনে করবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ রেজাউল ইসলাম ভাইয়া এবং আমজনতার দর্শক, আপনাদের সালাম ও শুভেচ্ছা। মাসুদ ভাই আগে দিতে আছে যে আবার দেখা হবে। জি, ভালো থাকবেন সবাই। জি ফরিদ ভাই। এই যে পররাষ্ট্রমন্ত্রী যে হয়েছে, ওনাকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এটা মানে আপনি না, শুধু সবাই এটা নিয়ে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, এবং এটা নিয়ে উদ্দেশ্যটা কি সেটাও জানতে চাচ্ছে মানুষ। এই জিনিসটা উদ্দেশ্যটা বের নিতে পারছে না। তবে এই যে আজকের একটা কার্ড আপনি যে দেখালেন, যেটা একটা চুক্তির একটা কপি বেরিয়ে আসবে, এগুলি নিয়ে আলোচনা হচ্ছে। এবং গতকালকে একটা ভিডিও আপনার কাছে পাঠাইছিলাম আপনি, যে আপনার ব্যবসায়ী প্রতিনিধি এফবিসিসিআই এর যে আপনার যারা ব্যবসায়ী যেটা সংগঠন, তারা সবাই মিলে একটা আপনার ইয়ে করছে যে সরকার যে চুক্তি করছে, এই চুক্তির মধ্যে বিরাট একটা গাফলা রয়ে গেছে এবং এই চুক্তি দেশের জন্য ক্ষতিকর হবে লং টাইম। আপনি গতকালকে আপনি ভিডিওটা রাত্রে আমরা পাঠাইছিলাম, এফবিসিসি এর আপনার একটা মিটিং ছিল, সমস্ত ব্যবসায়ী সংগঠনের যারা যারা নেতৃস্থানীয় আছে, মানে সবগুলি ব্যবসায়ী যতগুলি সংগঠন আছে, সেই সংগঠনগুলির সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য নেতৃত্ব সবাই এটা নিয়ে আলোচনা করেছে। সারা বাংলাদেশে যে আপনার ব্যবসায়িক সংগঠন সেটার এবং এটা নিয়ে আলোচনা হয়েছে। এখন এই আলোচনাটা এই আপনার যে ব্যবসায়ীর এই যে আমাদের ইয়াটা হলো, চুক্তিটা হলো, চুক্তিটার মূল কারিগর কে ছিল? মূল কারিগর ছিল এই বর্তমান পররাষ্ট্র মন্ত্রী। এই আপনার এই চুক্তিটার পিছনে ওনার ছিল কাজ ছিল। এবং দেখেন আপনি সরকারের নির্বাচনের 3 মাস 3 দিন আগে এই ধরনের একটা চুক্তি করলো, যেটা কোনোদিনই মানে আশ্চর্য। এটা হতে পারে, বিশ্বের এরকম কোন চুক্তি হয়েছে কিনা আমার মনে হয় সন্দেহ আছে। অথচ রফিক ভাই এই ডক্টর ইউনূসকে নিয়ে কত লোক হাততালি দিচ্ছে যে গুড গুড গুড, ইয়েস, পুরো দেশটা ধ্বংস করে দিয়েছে সে। এই যে ব্যবসায়ীরা তো বারবার সরকারকে বলছে এই চুক্তিটা অবশ্যই রিভিউ করা উচিত।
না না, এই চুক্তিটার ব্যাপারে তারা করে ডাইরেক্ট গতকালকের যে মিটিংটা হলো এটার মধ্যে তারা ডাইরেক্ট বলছে যে এই চুক্তি আমরা যতটুকু এখন এই পর্যন্ত পাচ্ছি এটা হলো আমাদের দেশের বিরাট একটা ক্ষতি হবে ব্যবসায়ী। আমরা উনি আর যে বলতেছে না যে বাণিজ্য বাড়বে, বাণিজ্য বাড়বে না, বাণিজ্য কমবে। এবং এই চুক্তিটা এই বাস্তবায়ন করছে হলো আপনাদের এই বর্তমান পররাষ্ট্র মন্ত্রী, এটা উনি মূল ইয়া করছে। উনি চুক্তিটা বড় ধরনের ইয়া ছিল, কিন্তু শেষ পর্যন্ত উনি এটা বাস্তবায়ন করে দিল। এখন এটা নিয়ে সবাই আলোচনা করতেছে যে এই চুক্তিটার বাস্তবায়ন, যেহেতু চুক্তিটা হয়ে গেছে, বাস্তবায়ন তো এখন হয় নাই, শুরু হয় নাই, তাই না? বাস্তবায়ন তো আর পরে হবে। এটা বাস্তবায়নে শেষ করার জন্য পর্যন্ত কি ওনাকে রাখবে কিনা, এটাও কিন্তু বড় একটা কথা আসছে যে ওনাকে বাস্তবায়ন করার জন্যই ওনাকে রেখে দিল কিনা। কারণ কে রাখছে, সরকার নিজে রাখছে না অন্য থেকে অন্য যে যারা আগে ছিল তারা রেখে দিয়ে গেছে যে তুমি থাকো বাবা, আমরা চলে গেলাম, তুমি বাকি কাজটা সেরে আসো। এরকম আলোচনা চলছে। এবং এটা আপনি ধরতে পারেন, আপনি সবাই বলছেন যে বিকল্প আলোচনাও কিন্তু আছে। কেউ কেউ বলছেন অজিত দোভালের সাথে তার খুবই হট রিলেশন, সেটার কারণেও কেউ কেউ বলছেন, জানি না আসলে এর ভিতরে কি আছে। শুনেন, অজিত দোভালের সাথে সম্পর্ক আছে, ভালো আছে, এটা মানলাম, ঠিকই আছে, এটা কিন্তু ফ্যাক্টর না। অজিত দোভালের সাথে সম্পর্ক ভালো, এটাও ঠিক আছে। তো মূল যেটা এই আপনার অজিত দোভালের সাথে সম্পর্ক তো আমরা দেখলামই, এই যে ইউনূস সাহেবের সাথে যখন প্রথম আপনার থাইল্যান্ডে যখন আপনার এখানে কিন্তু বৈঠক করতে চাইছিল না, পরে এই খলিলুর রহমান সাহেব মানে সে তার ইয়া করিয়া ওই মোদী সাহেবের সাথে তার বৈঠক করাইলো। এরপরে আপনার ওই আরেকটা যে কিছুদিন একটা অনুষ্ঠান হলো না, এর আগে একদিন আগে চলে গেল, যেদিন যাওয়ার কথা এর আগের দিন চলে গেল আপনার অজিত দোভালের সাথে বৈঠক করলো গিয়ে। এখন এটা ঠিকই আছে, এটা আমাদের ইন্ডিয়ার সাথে একটা সম্পর্ক যেহেতু আপনার ঘাটতি হয়ে গেছে সেটা আবার মানে পুনঃস্থাপন করার জন্য এটা পুনঃস্থাপন করার জন্য এই কোনো খলিল সাহেবের দরকার নেই। এটা পুনঃস্থাপনের খুব সহজ ব্যাপার। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্কের ঘাটতি আছে এটা আপনার ইজি, এটা করা ইজি। আমাদের যে বর্তমান সরকার প্রধান আর যে ভারতীয় সরকার প্রধান আছে ওনারা দুইজনের উপরেই যথেষ্ট, এটার জন্য ওই তৃতীয় পক্ষিকর দরকার নাই। কারণ আপনি দেখেন ভারতীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু আমাদের যে সরকার প্রধানকে অলরেডি চিঠি দিয়ে দিছে যে সপরিবারে আমন্ত্রণ জানাইছে ভারতে যাওয়ার জন্য। এটার জন্য দুতিয়ালির দরকার নাই। তবে বাণিজ্য চুক্তির ব্যাপারটা আসছে যে আমেরিকার যে সাথে যে বাণিজ্য চুক্তি, এটাই মূলত বড় কারণ। না হয় 3 দিন নির্বাচনের 3 দিন আগে হলো ওই চুক্তি হলো এবং এটা বাস্তবায়ন তো হয় নাই, বাস্তবায়নের দায়িত্ব রয়ে গেল। সুতরাং ওই যে আপনার তখন যে আমাদের এখনের যে পররাষ্ট্র মন্ত্রী ওনার উপরেই দায়িত্ব ছিল এবং এটা উনি বাস্তবায়ন করার জন্য ঠিক গেছে। এটা মানুষ সবাই বলতেছে এই কথাটা, আর এটা লুকা কিছু নাই। আপনার ধরেন 15 দিন পরে এটা স্পষ্ট হয়ে যাবে। এবং যখন আপনার নিয়োগ হয়েছে, নিয়োগের সাথে সাথে এটা ওনার সম্বন্ধে আপনার বক্তব্য আসছে এবং এই নিয়োগটা এবং এই যে সড়ক পরিবহনের যে নিয়োগটা, এই দুইটা নিয়োগ নিয়ে সবাই প্রথম থেকে কথা বলতেছে। দেখেন কথা বলতে বলতে দেখেন 2 দিনের মধ্যে আবার সড়ক পরিবহনের মধ্যে উনি ওই বক্তব্য একটা দিয়ে দিল, একটা মানে যে পরিবহন সেক্টরে যে চাঁদাবাজি হয় এটা চাঁদা হিসাবে উল্লেখ করা হবে না, উল্লেখ না, ঠিক না। এটা উনি এই সমালোচনার মধ্যে এই কথা বলে ফেললো। মানুষ কিন্তু ওনার এই 2টা নিয়োগ নিয়ে কিন্তু সবাই ছিল, মানে কি বললো যে চিন্তা করলো যে এতগুলি মন্ত্রী নিয়োগ দিল, অনেক ভালো ভালো মানে নিয়োগ দিছে খুব মানে মতন, কিন্তু এই 2টা নিয়োগই কেউ আর বিশ্বাস করতে পারে না এবং মানতেও পারে না। ওনাদের কি এক্সপিরিয়েন্স আছে এটার মধ্যে আমি বুঝি না আমরা। সবাই বলতেছে যে এর চেয়ে কত এক্সপিরিয়েন্স বাংলাদেশে পড়ে রয়েছে, তাহলে ওনাকে নিতে হলো কেন, ওনাদের 2জনকে নিতে হলো কেন? এটা আসলে দেখি আমরা কি হয়।